আজকে আমরা পড়ব লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে। লম্ব বৃত্তাকার চোঙ খুব একটি ইম্পর্টেন্ট টপিক। লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে বৃত্ত সম্পর্কে দুটো বিষয় জানতে হবে। সেগুলি হলো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি কি হয়? বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, মানে r ব্যাসার্ধের যদি আমরা একটা বৃত্ত নিই, তার পরিধি বলতে বৃত্তের বহির্পাশ বরাবর কোনো একটা বিন্দু থেকে শুরু করে গোটা বৃত্তকে ঘুরে এসে আবার সেই বিন্দুতে ফিরে আসলে যতটা দূরত্ব অতিক্রম করা হয় তাকে বৃত্তের পরিধি বলে। এই যেখানে লাল যে লাইনটার সাহায্যে দেখানো হয়েছে বক্ররেখাটার সাহায্যে, এটা হচ্ছে বৃত্তের পরিধি। এই পরিধিটা হয় 2πr। বৃত্তের পরিধি হয় 2πr। আর বৃত্তের ক্ষেত্রফল বলতে বোঝানো হয়, ক্ষেত্রফল বলতে বোঝায় বৃত্তের মধ্যে কতটুকু অঞ্চল আছে, কতটুকু জায়গা আছে, বৃত্তের মধ্যে কতটুকু অংশ আছে, তাকে বলা হয় ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের মান হয় πr²। তাহলে বৃত্ত সম্পর্কে এই দুটি বিষয় আমাদেরকে জানতে হবে লম্ব বৃত্তাকার চোঙ পড়তে গেলে। এই দুটো বিষয় লিখে নেওয়া জরুরি। ভিডিওটা পজ করে লিখে নেওয়া যেতে পারে, তারপরে পরেরটুকুতে আগাচ্ছি। এবার লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙ বলতে বোঝানো হয় সিলিন্ডার, যেটা আমরা বুঝি, মানে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে যে কোনো পাইপ, এই সমস্ত বিষয়গুলো যেগুলো একটা ভূমি থাকবে গোল বৃত্তাকার এবং তার একটা দৈর্ঘ্য থাকবে সুষমভাবে গোল বৃত্তাকার ভূমি দৈর্ঘ্য বরাবর থাকবে, তাকে বলা হয় চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে গ্যাসের সিলিন্ডার, কলম, ওষুধের বোতল থেকে অনেক রকম জিনিস, সবই চোঙ। তাহলে চোঙের কি কি বিষয় আছে? একটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ, মানে চোঙের যেটা ভূমি হয়, এই যে এখানে যেটা আঁকানো আছে, উপর থেকে দেখলে এটাকে একটা গোল বৃত্ত লাগবে। এই ভূমি যে বৃত্তটি আছে, ভূমিতে এখানে একটা বৃত্ত, এখানে উপরেও আছে সেম, সেই বৃত্তটির ব্যাসার্ধকে বলা হয় লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ। আর লম্ব বৃত্তাকার চোঙটির দৈর্ঘ্যকে বলা হয়, এই যে এই বরাবর দৈর্ঘ্যকে উচ্চতা বা দৈর্ঘ্য, যাই হোক, একে আমরা এখানে h দ্বারা প্রকাশ করব আর ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? এবার কাগজের একটা পাতা নিয়ে, পেজ নিয়ে, যদি পেজটিকে আমরা রোল করি, রোল করলে এরকম একটা লম্ব বৃত্তাকার চোঙ আমরা বানাতে পারবো। ঠিক আছে? এবার লম্ব বৃত্তাকার চোঙটি কি দিয়ে বানালাম? কাগজ দিয়ে। তাহলে কাগজটাকে খুললে কাগজটা এরকম দেখাবে। এই যে কাগজটিকে রোল করে পেঁচিয়ে চোঙ বানানো হলো, তাহলে খুললে এরকম আস্তে আস্তে দেখাবে। তাহলে এই বরাবর যে অংশটা আছে, এটা আছে বৃত্তটির পরিধি। তাহলে এই যে এইখান থেকে শুরু করে এই অবধি যে ঘুরে আসলো, এটা কি ছিল? তাহলে বৃত্তটির পরিধি। তাহলে কাগজটিকে গোটাটা যদি খুলে দিই, তাহলে কাগজটির উপরে থাকবে বৃত্তের পরিধি, আর এই বরাবর যেটা, এটা আসলো চোঙের উচ্চতা, আর এটা আসলো চোঙের যে ভূমির যে বৃত্ত ছিল তার পরিধি, এই অংশটা। তাহলে কাগজটি চোঙের কোন অঞ্চলে ছিল? কাগজটি চোঙের বাইরের পরিপার্শ্বিক অঞ্চলে ছিল, পার্শ্বতলে ছিল চোঙটির। তাহলে এই পার্শ্বতলটির ক্ষেত্রফল আমরা কি হবে? চোঙটি খুললে যে কাগজটি দেখতে পাচ্ছি, কাগজটির এই অঞ্চলটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি একটু আগে দেখলাম আমরা 2πr হয়, তাহলে এই বরাবর হচ্ছে 2πr, আর এই বরাবর হচ্ছে উচ্চতা h। তাহলে ক্ষেত্রফল মানে আমরা জানি কোন একটা আয়তকার কাগজ পাওয়া গেল, তাহলে আয়তকার কাগজটির ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য বরাবর আমাদের বৃত্তের পরিধিটা পাচ্ছিলাম, তাহলে বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা হবে এই পার্শ্বতলটির ক্ষেত্রফল। তাহলে এখানে দাঁড়াচ্ছে পরিধি 2πr এবং উচ্চতা h, দুটোকে গুণ করলে পাবো আমরা 2πrh। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের কাগজটির দৈর্ঘ্য বরাবর আছে 2πr, কারণ দৈর্ঘ্যটাই তো রোল করার পরে বৃত্তের পরিধিটা তৈরি করেছিল। তাহলে 2πr হচ্ছে বৃত্তের পরিধি
মানে কাগজটির দৈর্ঘ্য এখানে, আর প্রস্থ মানে উচ্চতা এখানে কি আছে h। তাহলে এই দুটোকে গুণ করলে আমরা পাচ্ছি পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h বর্গ একক হয়ে গেল। তাহলে এখানে আমরা পেলাম 2πr, এখানে পেলাম h, এ থেকে পেলাম আমরা 2πr/h বর্গ একক। এবার এবার যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল বলতে শুধু কি পার্শ্বের তলটুকু হবে? না, উপরের যে বৃত্তটি আছে ঢাকনা স্বরূপ ভাবতে পারি আমরা, সেই বৃত্তটি এবং নিচের যে ঢাকনা টাইপের বৃত্তটি হবে, এই দুটো বৃত্তও তো তল। তাহলে সমগ্র তল বলতে গেলে পার্শ্বতল প্লাস উপরে এই ঢাকনার তলটি প্লাস নিচের এই ঢাকনার তলটি। তাহলে উপরে নিচে তো একই জিনিস আছে, বৃত্ত আছে, এই বৃত্তটির ক্ষেত্রফল হয় πr²। একটু আগে দেখলাম আমরা বৃত্তের ক্ষেত্রফলকে লিখি আমরা πr², তাহলে এটার ক্ষেত্রফল হবে πr², নিচেরটারও ক্ষেত্রফল হবে πr²। তাহলে দুটো πr² যোগ হবে শুধুমাত্র পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে উপরে আর নিচের πr² দুটো যোগ হবে। ওই জন্য পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়েছে আমার 2πrh, সাথে যোগ হয়েছে 2πr²। πr² প্রত্যেকটি বৃত্তের ক্ষেত্রফল, দুটো বৃত্ত যেহেতু উপরে একটা নিচে একটা, তাহলে 2πrh যোগ হয়েছে। তাহলে এখান থেকে 2πr কমন নিলে দাঁড়াচ্ছে 2πr ইন্টু r+h। যে কোনো একভাবে লিখলেই হবে, যে কোনো একটা মনে রাখলেই হবে, যে কোনো একটা ফর্ম। তাহলে এটাই মনে রাখাটা সোজা। পার্শ্বতল বলতে তাহলে দাঁড়ালো 2πrh, আর উপরে নিচে দুটো বৃত্ত যোগ করে দাঁড়াচ্ছে 2πrh যোগ 2πr² বর্গ একক, ক্ষেত্রফলের একক যেহেতু বর্গ একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফলটা আমরা বুঝতে পারলাম। ক্ষেত্রফল কি দাঁড়ালো? পার্শ্বতলের ক্ষেত্রফল দাঁড়ালো 2πrh, উপরে নিচে দুটি বৃত্তের ক্ষেত্রফল যোগ করে দাঁড়ালো 2πrh যোগ 2πr²। এরপরে আমরা পড়ব লম্ববৃত্তাকার চোঙের আয়তন। লম্ববৃত্তাকার চোঙের আয়তন বলতে লম্ববৃত্তাকার চোঙটির ভিতরে কতটা অঞ্চল, কতটা অংশ আছে, কতটা জায়গা দখল করে আছে লম্ববৃত্তাকার চোঙটি। তাহলে জায়গা দখল করতে গেলে তাহলে আমাদের গোটা ভিতরের অংশটুকু লাগবে। তার মানে কি বৃত্তের ক্ষেত্রফল যে অংশটা আছে, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাই দৈর্ঘ্য বরাবর বিস্তৃত আছে, এই বরাবর সব জায়গাতেই বৃত্তের ক্ষেত্রফলটাই সমানভাবে বিস্তৃত হয়েছে। তাহলে আমরা আয়তন সম্পর্কে জানি যে কোনো একটা তল যদি সুষমভাবে থাকে তাহলে সেই তলটির ক্ষেত্রফল এবং তার উচ্চতা, আয়তন বের হয়। তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল হিসেবে কি আছে? ভূমিতে আছে বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হয় πr² এবং এর উচ্চতা হচ্ছে h। তাহলে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আমরা ভিতরের গোটা কতটা জায়গা দখল করে আছে এটা পেয়ে যাব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আছে πr² আর উচ্চতা আছে h। তাহলে আয়তন পাচ্ছি আমরা ভূমির ক্ষেত্রফল πr² ইন্টু উচ্চতা h ঘন একক, আয়তনের একক হয় ঘন একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙটির আয়তন দাঁড়াচ্ছে বৃত্তের ক্ষেত্রফল πr², তার উচ্চতা h। তাহলে এর ভিতরে কতটা স্থান দখল করে আছে সেটা আমরা জানতে পারছি πr²h ঘন একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন পেলাম আমরা πr²h ঘন একক। তার আগে একটু আগে লম্ববৃত্তাকার চোঙটির আমরা ক্ষেত্রফলগুলো বের করেছিলাম। পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম, উপরের নিচে যোগ করে সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম। এবার আমরা পেলাম লম্ববৃত্তাকার চোঙটির আয়তন পেলাম, বৃত্তের ক্ষেত্রফলটা যতটা বৃত্তের স্থান দখল করে আছে πr² এবং উচ্চতা দিয়ে গুণ করলে তাহলে সমগ্র চোঙটি কতটা স্থান দখল করে আছে পেয়ে যাব আমরা πr²h হয়ে গেল। এরপরে আমরা পড়ব এই চোঙটি ছিল নিরেট চোঙ, মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই। এবার একটা চোঙ করব যার মাঝখানে এই যে এই অংশটুকু ফাঁকা, তাহলে কি আমরা বলবো ফাঁপা চোঙ। মাঝখানের এই অঞ্চলটুকু ফাঁকা, তার মানে জিনিসটা উপর থেকে দেখতে গেলে এরকম দেখতে হবে, এই দিকটা ভরাট, মাঝখানে গিয়ে ফাঁকা। যেমন পাইপগুলো আমরা দেখি, পাইপগুলো কেমন দেখতে, বাইরে এই যে এই অংশটুকু লোহার হলো মনে করো, তার ভিতরে অংশটুকু ফাঁকা, এখান থেকে জল যাবে। তাহলে এই যে নিরেট অংশটুকু গোটাটা বরাবর নেই, কিন্তু মাঝখানে কিছুটা অঞ্চল ফাঁকা আছে। তাহলে এর আয়তন বের করতে গেলে আমাদের কি করতে হবে? আয়তনটা তো গোটার অঞ্চলটা তো পাইপটা দখল করে নেই, মাঝখানের তো অঞ্চলটা ফাঁকা আছে, তাহলে মাঝখানে যে ফাঁকা কতটুকু অঞ্চল আছে
সেই অঞ্চলটুকুকে আমরা যদি বিয়োগ করে দিই এই গোটাটা থেকে, তাহলে এর আয়তন পেয়ে যাব। মানে বাইরের যে গোটা বৃত্ত নিয়ে যে চোঙটা আছে তার আয়তন থেকে যদি আমরা ভিতরে যতটুকু অংশ ফাঁকা আছে ততটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব এর আয়তন। তাহলে বাইরের আয়তন দাঁড়াচ্ছে, বাইরের তো একটা চোঙ আকৃতি, বাইরের আয়তন হবে তাহলে পাই আর স্কোয়ার এইচ। এখানে বাইরের বাইরের যে ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ তো সেম হবে না, কারণ বাইরের ব্যাসার্ধটা বড় হবে, ভিতরের ব্যাসার্ধটা ছোট হবে। তাহলে বাইরের ব্যাসার্ধ নিয়ে যে আয়তনটা পাই বড় হাতের আর মানে ক্যাপিটাল আর স্কোয়ার এইচ, সেটা হলো বাইরের ব্যাসার্ধ নিয়ে আয়তন, আর থেকে বিয়োগ ভেতরের ব্যাসার্ধ নিয়ে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার, এখানে একটা এইচ হবে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে বিয়োগ করার পর কি দাঁড়াচ্ছে, বাইরের আয়তন দাঁড়াচ্ছে পাই আর স্কোয়ার, পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ, আর ভেতরের আয়তন যেটা বাদ যাচ্ছে ফাঁকা জায়গার জন্য সেটা হচ্ছে পাই ছোট হাতের আর স্কোয়ার স্মল আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে পাচ্ছি পাই এইচ কমন যাচ্ছে, আর স্কোয়ার বড় হাতের আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার স্মল আর স্কোয়ার, তাহলে ঘন একক। তাহলে পাই এইচ ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ফাঁপা একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন বের করে নিলাম। কি করে বের করলাম, বাইরের আয়তনটা থেকে ভেতরে যতটুকু অঞ্চল ফাঁকা আছে তাকে বাদ দিয়ে দিলাম, তাহলে বেরিয়ে যাবে বাইরের আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ, বাইরের ব্যাসার্ধটা নিয়ে যে আয়তনটা ছিল পাই আর স্কোয়ার এইচ, ভেতরেরটা নিয়েছিল পাই স্মল আর স্কোয়ার এইচ, বাদ দিয়ে দিলে পেলাম পাই এইচ ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ঘন একক। এই গেল লম্ববৃত্তাকার চোঙের ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আয়তন। এটা হচ্ছে নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন। নিরেট মানে গোটাটা ভর্তি, মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই। এটা গেল লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফল। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আমরা শুধু আয়তন বের করলাম, কি বের হলো পাই এইচ আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ঘন একক। এবার আমাদের পড়তে হবে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। তাহলে একটা একটা করে দেখা যাক, সমগ্রতল বলতে কতগুলো তল আছে এটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এখনই দেখতে পাবো যে লম্ববৃত্তাকার চোঙের উপরে একটা চাকতির মতো অংশ, নিচে একটা চাকতির মতো অংশ বৃত্তাকার, মাঝখানে ফাঁকা, দুটো তল গেল এখানে, বাইরের এই তলটি আর ভিতরে আরেকটি তল। তাহলে দেখা যাবে যে উপরের এই চাকতির মতো অংশটি দুটো আছে, উপরে একটা নিচে একটা, আর বাইরের দিকে আছে এই তলটি, আর ভেতরের দিকে একটি তল। তাহলে কটা তল দাঁড়াচ্ছে, ভেতরের দিকের তল একটা, বাইরের দিকের তল একটা, এখানে দাঁড়াচ্ছে দুটো বক্রতল, আর উপরে দাঁড়াচ্ছে দুটো, উপরে একটা বৃত্তাকার তল নিচে একটা বৃত্তাকার সমতল। তাহলে এখানে দুটো তল আর এখানে দুটো তল, তাহলে টোটাল চারটে তল দাঁড়াচ্ছে। তাহলে সমগ্রতল বলতে আমাকে টোটাল চারটা তলই যোগ করতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ। ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ উপর দিক দিয়ে দেখলে আমরা কি দেখতে পাচ্ছি, উপর দিক দিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি একটা চাকতির মতো অংশ। তাহলে এই তলটির একটা ক্ষেত্রফল বের করতে হবে। নিচের দিকেও দেখবো আমরা একটা চাকতির মতো অংশ, এটারও ক্ষেত্রফল বের করে, তারপরে বাইরের যে এই অংশটা দেখতে পাচ্ছি আমরা, এই যে বাইরের এই তলটি, এই তলে একটা ক্ষেত্রফল হবে, আর ভেতরের যে এই তলটি দেখতে পাচ্ছি আমরা, এই তলে একটা ক্ষেত্রফল হবে। টোটাল চারটা তল হচ্ছে, এই এক, এই নিচে দুই, বাইরের এই বক্রাকার তিন, আর ভেতরের বক্রাকার চার। এই চারটি তলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাইরের উপরের তল চাকতির মতো অংশ, আর এই যে ঘুরিয়ে দিলাম এটা নিচের চাকতির মতো অংশ, তাহলে দুটো হলো। এই বাইরের তলটি হচ্ছে 3 নাম্বার তল,
আর ভেতরের এই তলটি হচ্ছে এই যে ভেতরের তলটি যেটা দেখা যাচ্ছে হালকা করে, এটা হচ্ছে 4 নম্বর তল। এই 4টি তলের আমাদেরকে ক্ষেত্রফল বের করলে সমগ্র তলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে দেখা যাক কি করে হচ্ছে। তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে, বাইরের বক্রতলের ক্ষেত্রফল আমরা একটু আগে শিখেছি, পাই 2 পাই আর এইচ হয় বাইরের বক্রতলের ক্ষেত্রফল। বাইরের বক্রতলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 2 পাই আর এইচ। ভেতরেরটিও সেম, শুধু এখানে ব্যাসার্ধটা শুধু ছোট হাতের আর, ক্যাপিটাল আর ছিল বাইরের আর ভেতরেরটা ছিল স্মল আর। বাইরের ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর দিয়ে বুঝিয়েছি আর ভেতরের ব্যাসার্ধকে স্মল আর দিয়ে বুঝিয়েছি। তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 2 পাই ক্যাপিটাল আর এইচ, ভেতরের বক্রতলের ব্যাসার্ধ দাঁড়াচ্ছে বক্রতলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 2 পাই ছোট হাতের আর এইচ বর্গ একক বর্গ একক। তাহলে মোট বক্রতলগুলির ক্ষেত্রফল দাঁড়াচ্ছে আমাদের, বাইরের বক্রতলটা হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর এইচ, কারণ বাইরের ব্যাসার্ধটা বড় সেজন্য ক্যাপিটাল আর দিয়ে দেখানো হয়েছে। তাহলে বাইরের বক্রতলটির ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 2 পাই আর এইচ ক্যাপিটাল আর এইচ, আর ভেতরের বক্রতলটির ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 2 পাই স্মল আর ইন্টু এইচ। তাহলে দুটোকে যোগ করলে আমরা কি পেয়ে গেলাম, এই যে বক্রতল দুটোর ক্ষেত্রফল। এবার আমাদের কি লাগবে, উপরে একটা চাকতি সমতল আছে, নিচে একটা চাকতির মতো সমতল আছে, তাহলে সেই সমতলগুলির ক্ষেত্রফল আমাকে যোগ করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে চাকতির মতো অংশটা, এর বাইরের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, ভেতরের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। তাহলে এর ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে, এই গোটাটা থেকে যদি আমি মাঝখানের চাকতির অংশটুকু বাদ দিয়ে দিই, তাহলে এই শেডেড অংশটুকু পেয়ে যাবো আমরা, লাল লাল দিয়ে ক্রস করে যে দেখানো হয়েছে জায়গাটা, এটা পেয়ে যাব। তাহলে বাইরের টুকু লেখা হচ্ছে তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বাইরের। তার মধ্যে থেকে মাঝখানের টুকু ফাঁকা আছে, তাহলে মাঝখানের পাই ছোট হাতের আর স্কোয়ার অংশটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের চাকতির মতো অংশটুকুর ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে, পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা চাকতির মতো ক্ষেত্রফলটা বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রফলটা কোথায় আছে, একবার উপরে আছে একবার নিচে আছে একবার। তাহলে পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই যে ক্ষেত্রফলটা এটা কবার হবে, দুবার। ওই জন্য যখন সমগ্রতলের ক্ষেত্রফল আমরা লিখছি, তখন এটা হলো বক্রতলের ক্ষেত্রফলটা, এই তলটার এই তলটার ক্ষেত্রফল, আর তার সাথে যোগ হবে এই চাকতির মতো অংশটুকু উপরে এবং নিচে। তাহলে উপরে নিচের জন্য 2 হলো 2, দুটো তল উপরে একটা নিচে একটা, ওই জন্য 2 লিখলাম, আর পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল দাঁড়ালো এটা, বক্রতলের ক্ষেত্রফল দাঁড়ালো এটা, বাইরের বক্রতলের ক্ষেত্রফল এটা, আয়তন দাঁড়িয়েছে এটা। তাহলে ফাঁপা চোঙ শেষ। এরপরে সবগুলোকে একসাথে লিখতে হবে। সবগুলোকে একসাথে লেখার জন্য কি, প্রথমে লম্ববৃত্তাকার চোঙের নিরেট চোঙ হিসাবে আমরা লিখছি। নিরেট চোঙের আয়তন পেয়েছি আমরা পাই আর স্কোয়ার এইচ, এখানে তো একটাই আর, কারণ নিরেট চোঙের ক্ষেত্রে ভেতরে কোনো ফাঁকা জায়গা নেই, সেজন্য আমরা ছোট হাতের আর দিয়ে লিখেছি সবকিছু। তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন একক দাঁড়াচ্ছে আয়তন, পার্শ্বতলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর ছিল তার পরিধি, পরিধি হিসাবে উচ্চতা গুণ করলে পাবো আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল। যদি কি করে হচ্ছে মনে না থাকে, তাহলে ভিডিওটি প্রথম থেকে আবার দেখা যাবে, ওই অঞ্চলে আবার ওখানে বলে দেওয়া আছে। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে ভিডিওটি রিওয়াইন্ড করে ওই জায়গাগুলো একবার ভালো করে দেখে নেবে। ঢাকনার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে, নিরেট চোঙের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, তাহলে উপরে একটা বৃত্ত নিচে একটা বৃত্ত, তাহলে ঢাকনাগুলোকে আমরা বৃত্ত হিসাবে লিখতে পারি, সেজন্য দাঁড়াচ্ছে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল যেমন হয়। সমগ্রতলের ক্ষেত্রফল, উপরে একটা ঢাকনা নিচে একটা ঢাকনা যোগ হবে, আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা, তাহলে 2 পাই আর এইচ পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ ঢাকনাগুলোর হচ্ছে 2 পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার এক একটা ঢাকনা, 2 পাই আর স্কোয়ার, তাই 2 পাই আর কমন নিলে আর প্লাস এইচ গুণ করে থাকছে, যে কোনো একটা ফর্ম মনে রাখলেই হবে, এটা মনে রাখলেও হবে, এটা মনে রাখলেও হবে। এরপরে আমরা পড়বো ফাঁপা চোঙের আয়তন। ফাঁপা চোঙের আয়তন দাঁড়াচ্ছে পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ।
একটু আগে প্রমাণ করে দেখালাম, কি করে আসলো দেখালাম, সেটা যদি ভুলে গিয়ে থাকো তাহলে আরেকবার দেখে নিবে। তারপরে সমগ্রতলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে, এটা বক্রতলের ক্ষেত্রফল 2πr + r * h, এটা বক্রতল দুটোর ক্ষেত্রফল যোগ উপরে এবং নিচের ঢাকনা দুটোর ক্ষেত্রফল বর্গ একক। তাহলে এই হচ্ছে গোটা চোঙের সূত্রগুলো। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এর পরের ভিডিওতে আমরা চোঙ থেকে বেশ কিছু প্রশ্নের সমস্যার সমাধান করব। তাহলে চোঙ সম্পর্কে সমস্ত প্রশ্ন, সমস্ত সূত্রগুলো আমরা শেষ করলাম এই ভিডিওতে। কারো যদি কোনো বুঝতে সমস্যা থাকে নিচে কমেন্ট করতে পারো বা আমাকে জানাতে পারো। এই অংশটা আমি রেখে দিচ্ছি, ভিডিওটা পজ করে নিয়ে গোটাটা লিখে নিবে। আর যদি কারো কোনো জায়গাটা ভুলে গিয়ে থাকো তাহলে ভিডিওটি রিওয়াইন্ড করে আগের ওই অংশটুকু থেকে পড়ে নেবে, একবার করে দেখে নেবে, তাহলেই মনে চলে আসবে। আচ্ছা, তাহলে শেষ করছি।